ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি এখন তোমাদের নবম দশম শ্রেণীর ইংরেজি গ্রামার ট্যাগ কোর্সটি নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। যারা নবম শ্রেণীতে উঠেছো তাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ, এবং দশম শ্রেণী যারা উঠেছো তারা ইতিমধ্যেই এর সম্পর্কে আইডিয়া পেয়েছো এবং করেছো। তারপরেও একবার তোমরা রিভিশন দিলে পরে তোমাদের জন্য এটা খুব উপকারী মনে হবে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা। ট্যাগ কোশ্চেন আসলে আমরা যতটা সহজ ভাবি ততটা সহজ না, এটা অনেকটাই কঠিন। কারণ ট্যাগ কোশ্চেন করতে হলে পরে এর অনেকগুলো বিষয় জানা আবশ্যক, যে বিষয়গুলো না জানলে পরে ট্যাগ কোশ্চেন করা খুবই দুরূহ। তো চলো আমরা দেখি আসলে ট্যাগ কোশ্চেন কি, ট্যাগ কোশ্চেন কীভাবে করতে হয়, কী কী জানতে হবে ট্যাগ কোশ্চেন। আমি ট্যাগ কোশ্চেনের আজকে প্রথম একটি পার্ট দিচ্ছি। পর্যায়ক্রমে ট্যাগ কোশ্চেনের উপরে আরও কিছু ভিডিও আপলোড করব, তোমরা দেখো, তাহলে তোমাদের যে দুর্বলতাগুলো আছে সেগুলো কেটে যাবে আশা করি। আর এর যে নিয়মগুলো আছে, বইতে যে নিয়ম দেওয়া আছে সেই নিয়মের বাইরেও অনেক নিয়ম আছে, আর যে জিনিসটা দেওয়া নেই সেই জিনিসটা আমি এখানে তোমাদের বোঝানোর চেষ্টা করব। ইতিমধ্যে আমার সাথে যারা যুক্ত আছো তারা এই ট্যাগ কোশ্চেন বিষয়টা তাদের হয়তো একটু নেক নজরে এসেছে। তারা বুঝতে পারছো যে আসলে এটা কোশ্চেন করতে হলে আমাদেরকে কি কি বিষয় জানতে হবে। আমাদের সাথে একজন যুক্ত হয়েছে তরুণ সাহা, থ্যাংক ইউ। তো যে বিষয়গুলা মাথায় রাখতে হবে সেই বিষয়গুলো আমি আলোচনা করার চেষ্টা করব। তো এখানে একটা বিষয় হলো, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো টেন্স, সেন্টেন্সের স্ট্রাকচার, সেন্টেন্সের সাবজেক্টের অবস্থান। এটা কিন্তু অবশ্যই জানতে হবে, যে বিষয়টা সাধারণত বইতে দেওয়া নাই। বইতে শুধু নিয়ম দেওয়া আছে আর ট্যাগ করতে হবে, কিন্তু সেন্টেন্সে কারা কারা সাবজেক্ট হতে পারে আর সাবজেক্টের অবস্থান কোথায় হবে, এই দুটো বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেটা বইতে দেওয়া নেই, ট্যাগ অংশে, ট্যাগ চ্যাপ্টারে দেওয়া নেই। যার ফলে এটা ছেলেমেয়েরা বুঝতে পারে না, আন্দাজে তারা অ্যান্সার করে। যারা একটু দুর্বল গোছের তাদের কথা বলছি, আর যারা একটু বুঝতে পারে যে সাবজেক্টের সাথে এর একটা সম্পর্ক আছে তাদের কাছে কোনো সমস্যা না। তো বেশ কয়েকটা বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো আসলে এখানে আমরা একটু আসতে চাচ্ছি যে ট্যাগ কি, খুব গুরুত্বপূর্ণ। তো ট্যাগ হলো, আমার ভাষায় আমি বললে পরে হলো পিছন ফিরে দেখা। পিছন ফিরে দেখা বলতে কি, সে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তা দিয়ে যাইতে যাইতে আমাদের সাথে আরও একজন এমডি মাহবুবুর রহমান যোগদান করেছে, থ্যাংক ইউ। তো আমাদের যে বিষয়টা বলছিলাম, যে ট্যাগ কোশ্চেন হলো পিছন ফিরে দেখা। আসলে বিষয়টা হলো এমন যে আমরা কোনো একটি কাজ করলাম, কাজটা সঠিক কি না সেটা আবার একটু দেখে নেওয়া, পরখ করা। হ্যাঁ, ঠিক এই ধরনেরই ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন হলো যে তোমাদের প্রশ্নে বাক্য দেওয়া থাকবে, সেই বাক্য সত্যতা বা সেই বাক্যটি যথাযথ কিনা সেইটা, বা সে বাক্যটি বাস্তব কিনা সেই বাস্তবতা জানার জন্য সেন্টেন্সের শেষে একটি প্রশ্ন
জুড়ে দেওয়া হয়। এই যে প্রশ্ন জুড়ে দেওয়া হয় এটাই হলো ট্যাগ। ট্যাগ করা হয়, ঠিক আছে। আই এম রাইট, আরেন্ট আই বা এইন্ট আই, ঠিক আছে। তো এই যে আমি সঠিক আছি, সঠিক কি আছি বা তাই নয় কি, এই ধরনের প্রশ্ন দিয়ে আমাদের জানতে হয়। যেমন তিনি একজন বিজনেসম্যান, তাই নয় কি, হ্যাঁ। মানে আবার প্রশ্ন করা যে আমার বলাটা সঠিক আছে কিনা, ঠিক এই ধরনের। তো আমি এখানে একটু লিখে রেখেছি, তোমরা দেখো যে যে প্রশ্নের মাধ্যমে প্রদত্ত বাক্যের সত্যতা বা বাস্তবতা জানা যায় তাই ট্যাগ কোশ্চেন। খুব সহজ। একটা প্রশ্নের মাধ্যম দিয়ে যে প্রদত্ত বাক্য দেওয়া থাকে সেই বাক্যটি বা স্টেটমেন্টের বাস্তবতা, যথাযথতা, এইটা প্রুফ করা, জানতে চাওয়া, সেটাই হলো ট্যাগ কোশ্চেন। অর্থাৎ এখানে আমি লিখে রেখেছি প্রদত্ত বিষয় বা ঘটনাটি যথাযথ কিনা তা যাচাই করাই হলো ট্যাগ কোশ্চেন। তো এখানে আমি একটু উদাহরণ দিয়ে রেখেছি, হি ইজ এ স্টুডেন্ট। হি ইজ এ স্টুডেন্ট, জাস্ট উদাহরণ, আমি নিয়ম কিন্তু এখনো আসেনি, জাস্ট বোঝানোর জন্য শুরু করেছি। হি ইজ এ স্টুডেন্ট, ইজেন্ট হি? রিমা ইজ এ গুড গার্ল, ইজেন্ট শি? দ্য বয় রিডস এ বুক, ডাজেন্ট হি? দ্য ম্যান ওয়ার্কস অ্যালোন, ডাজেন্ট হি? তো এইখানে আমি চারটি বাক্য জাস্ট দিয়ে রেখেছি একটু বোঝানোর জন্য যে হি ইজ স্টুডেন্ট, ইজেন্ট হি, তাই নয় কি, সে ছাত্র। ছাত্রবাদে অন্য কিছু হতে পারে, কিন্তু আমার বলাটা সঠিক আছে কিনা সেটা জানার জন্য একটু প্রশ্ন করা। এখানে কিন্তু আমি নিয়মের আলোচনা করছি না, ঠিক এইভাবে ট্যাগ করতে হয় সেটা বলছি। রিমা ইজ এ গুড গার্ল, রিমা ভালো বালিকা, হ্যাঁ। ইজেন্ট শি, তাই নয় কি? দ্য বয় রিডস এ বুক, বালকটি একটি বই পড়ে, হ্যাঁ। পড়ে কি? দ্য ম্যান ওয়ার্কস অ্যালোন, লোকটি একা হাঁটে। ডাজেন্ট হি, তাই নয় কি, হ্যাঁ। হাঁটে কি, এই ধরনের আর কি প্রশ্ন। তো লক্ষ্য করলে এখানে দেখা যাচ্ছে যে ট্যাগ কোশ্চিন এর দুটি অংশ। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের প্রশ্নে যেটা দেওয়া থাকবে প্রথম অংশ এটা দেওয়া থাকবে, এর সাথে আরও অনেকগুলো বাক্য দেওয়া থাকবে, কিন্তু শেষের বাক্য যেটা সেই বাক্যটি ট্যাগ করতে হয়। তো অনেক সময় এই সিম্পল ছোট ছোট বাক্য দেওয়া থাকে। তো এখানে দেখো একটি অংশ দেওয়া থাকবে, তোমার প্রথম অংশটা দেওয়া থাকবে। এই দ্বিতীয় অংশটা, এই ডাজেন্ট হি, ইজেন্ট শি, ইজেন্ট হি, এইগুলা তোমাদেরকে করতে হবে। তো এইগুলা করতে হলে পরে এর কিছু বেসিক নিয়ম রুলস আছে, সেই রুলসগুলো অবশ্যই অনুসরণ করার চেষ্টা করতে হবে। আমি সেগুলা পর্যায়ক্রমে দিয়েছি, অলরেডি দিয়েছি, কিন্তু ভিডিও দিই নাই। সেই জন্য আমি এই ট্যাগ কোশ্চেনের উপরে একটু আলোচনায় আসতে চাচ্ছি। তো তোমরা দেখো যে আমরা এই বাক্যগুলোর উপরে, যে বাক্যগুলোর আমরা উদাহরণ ইতিমধ্যে দিয়েছি, সেই বাক্যগুলো দুটো অংশ আমরা পাচ্ছি, একটা হলো প্রদত্ত অংশ আর একটা হলো ট্যাগ অংশ। প্রদত্ত অংশ, ট্যাগ অংশ, ঠিক আছে। আমাদের পরীক্ষায় যেটা অ্যান্সার করতে হবে সেটা হলো ট্যাগ অংশ, এইটা করতে হবে। আচ্ছা, আমরা আরও একটু দেখি, এখানে কিছু লেখা লিখে রেখেছি, এই লেখাটা আমি এখানে একটু বুঝাই দিই, তাহলে আর ওখানে তোমরা দেখে নিলেই পারবে যে প্রদত্ত বাক্যের শেষে একটি কমা বসে, তারপরে টেন্স এবং ভার্ব অনুযায়ী যদি বিভার্ব থাকে, অ্যাডভার্ব থাকে, মডাল ভার্ব থাকে, হ্যাঁ, তাহলে পরে তার সাথে নট যুক্ত হয় সব সময় না, কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। তো সেটাও আমরা আলোচনা করব। তো যুক্ত হয়ে তার সংক্ষিপ্ত রূপটা বসছে, এবং এখানে যে সাবজেক্ট আছে হি, রিমা, দ্য বয়, দ্য ম্যান, এই সাবজেক্টের প্রোনাউন রূপটা শেষে বসছে। দেখছো এখানে দ্য ম্যান আছে, এর প্রোনাউন রূপ কি সেটা বসছে, দ্য বয় হি, রিমা শি। হি থাকলে, প্রোনাউন থাকলে প্রোনাউনে বলবে, এটার কোনো পরিবর্তন হবে না। তো এটা এই বিষয়টাই এখানে লেখা আছে, এবং ট্যাগ শেষে আমরা একটা নোট অফ ইন্টারোগেশন, হ্যাঁ, অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন দিয়ে ক্লোজ করেছি, এবং একটা আন্ডারলাইন দিয়ে রেখেছি। হ্যাঁ, আমাদের পরীক্ষার এখন যেটা লিখতে হয় সেটা হলো
উত্তর লিখে আন্ডারলাইন দিলে পরে যথেষ্ট, আন্ডারলাইন না দিলেও হয়তো নাম্বার দেবে, উত্তর লেখা হলেই হলো। কিন্তু আমাদের সময়ে এই পুরো বাক্যটি তুলে ট্যাগ করতে হতো, সামান্য একটু কমা দিতে ভুল হলেও হাফ মার্ক কাটা, এমন আর কি ছিল। তো এই পর্যন্ত আমি এই যে লেখার বিষয়গুলো আমি এখানে লক্ষ্য করলে দেখা যায় প্রথম অংশের পর কমা বসেছে, প্রথম অংশের সাবজেক্ট, দ্বিতীয় অংশের সাবজেক্টের প্রোনাউন রূপ হয়েছে, দ্বিতীয় অংশের সাবজেক্টের আগে ভার্ব ও টেন্স অনুযায়ী উহার সাথে নট যুক্ত হয়ে তার সংক্ষিপ্ত রূপ বসেছে এবং বাক্যের শেষে নোট অফ ইন্টারোগেশন চিহ্ন বসেছে। তো এটা হলো সাধারণ নিয়ম ট্যাগের, হলো কীভাবে করতে হবে তার সাধারণ নিয়ম হলো এটা। আর আরেকটি বিষয় এখানে আমি আলোচনা করেছি, সেটা তোমরা দেখতে পাচ্ছ যে প্রদত্ত অংশ অ্যাফার্মেটিভ হলে দ্বিতীয় অংশ নেগেটিভ ইন্টারগেটিভ হবে। দ্বিতীয় অংশ অর্থাৎ এইটা যদি অ্যাফার্মেটিভ হয় এটা নেগেটিভ ইন্টারগেটিভ। দেখো ডাজেন্ট হি নেগেটিভ ইন্টারগেটিভ, কিন্তু ঠিক আছে, ডাজেন্ট হি। আবার প্রদত্ত অংশ যদি নেগেটিভ হয় তাহলে দ্বিতীয় অংশ, যে অংশ আমাদের করতে হবে সেটা হলো অ্যাফার্মেটিভ ইন্টারগেটিভ করতে হবে, অর্থাৎ তখন নট কথাটা থাকবে না, নট উঠে যাবে। ঠিক আছে, শুধু সাহায্যকারী একটা ভার্ব নিয়ে আসতে হবে আর সাবজেক্টের প্রোনাউন রূপটা আনতে হবে। তো তার উদাহরণ ওখানে আমি দিই নাই। তো আমি এই উদাহরণটা, এই দুটো উদাহরণের আলোকে আমি এখানে করব, তোমরা একটু সাথে থাকো। তো এখানে বাক্যটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে পরে দ্বিতীয় অংশে নেগেটিভ ইন্টারগেটিভ হবে। যদিও চারটে উদাহরণ দিয়েছি ওর ভিতরে আছে, তারপরেও আমি এইটার আলোকে একটু আলোচনায় আসতে চাই। যেমন ধরো হি ওয়াজ স্পোক, একটা বাক্য লিখলাম, এই বাক্যটা দেখো অ্যাফার্মেটিভ, এই বাক্যটা অ্যাফার্মেটিভ আছে, তাহলে আমার এই দ্বিতীয় অংশ যেটা আমি করব সেটা কি হবে, নেগেটিভ ইন্টারগেটিভ হবে। হ্যাঁ, নেগেটিভ ইন্টারগেটিভ হলে পরে এই যে ওয়াজ আছে, ওয়াজ বি ভার্ব থাকলে পরে এর সাথে নট যোগ করে এর কন্ট্রাকশন ফর্ম এটা গঠন করতে হবে, ওয়াজেন্ট। তাহলে এখানে হবে ওয়াজেন্ট হি, জিজ্ঞাসার চিহ্ন। ওকে, আবার যদি এমন দেওয়া থাকতো দে ওয়ার নট হ্যাপি, এদিকে এই বাক্যটা কিন্তু নেগেটিভ বাক্য, নেগেটিভ। তাহলে আমার এই দ্বিতীয় অংশে যেটা করতে হবে সেটা অ্যাফার্মেটিভ ইন্টারগেটিভ করতে হবে, অর্থাৎ না কথাটা থাকবে না। এখানে ওয়ার আছে, ওয়ারটাই এখানে আমি নিয়ে যাব, আর এখানে সাবজেক্ট দে আছে, দেটা নিয়ে যাব। জাস্ট এটাই আমি বোঝানোর চেষ্টা করেছি। ঠিক আছে, প্রথম অংশ অ্যাফার্মেটিভ হলে দ্বিতীয় অংশ নেগেটিভ ইন্টারগেটিভ, দ্বিতীয় অংশ নেগেটিভ হলে প্রথম অংশ নেগেটিভ হলে দ্বিতীয় অংশ অ্যাফার্মেটিভ নেগেটিভ হবে। এখন আমি যে বিষয়টা একটু জানার চেষ্টা করব সেটা হলো ট্যাগ কোশ্চেন করতে হলে পরে কোন বিষয়গুলোর উপরে জোর দিতে হবে। ট্যাগ কোশ্চেন করতে হলে যে বিষয়গুলো জানা আবশ্যক। তো আমরা এখানে একটু দেখি, 1 নম্বরে অবশ্যই টেন্স জানতে হবে। 2 নম্বরে কন্ট্রাকশন ফর্ম অফ ভার্ব প্লাস নট। এই ভার্ব প্লাস নট
এর কন্ট্রাকশন রূপটা আমার জানতে হবে। 3 নম্বরে সাবজেক্ট প্লাস ভার এর একটা কন্ট্রাকশন রূপ আছে, কন্ট্রাকশন রূপ বা ফর্ম, এটাও জানতে হবে। হ্যাঁ, অনেক সময় সাবজেক্টের সাথে ভার্ব মিশে থাকে, সেটা বের করা একটু দুরূহ হয়ে যায়, তারা একটু দুর্বল গোছে, তাদের কাছে কিন্তু এটা একটু ডিফিকাল্টি হয়, তো এটা জানতে হবে। আরেকটা হলো সাবজেক্টের বাক্যে সাবজেক্টের অবস্থান, এটা জানতে হবে। 5 নম্বরে বাক্যে বাক্যে যারা সাবজেক্ট হয় তাদের সম্পর্কে, এই বিষয়টা কিন্তু এখানে আমি 5টা বিষয় তুলে ধরলাম। আর আরেকটা জিনিস আছে, সেটাও জানতে হবে, সেটা হলো সাবজেক্ট এর প্রোনাউন রূপ, এটাও জানতে হবে। হ্যাঁ, রূপ সম্পর্কে এটাও আমাদেরকে জানতে হবে। এই 6টা বিষয় যদি জানা থাকে, তাহলে পরে ট্যাগ কোশ্চেন পানির মতো সহজ হয়ে যাবে। আচ্ছা, তারপরে এরপরে কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো তো আমাদের অবশ্যই জানতে হবে। 7 নম্বরে সেটা আমি দিয়ে দিই, ট্যাগ এর কিছু নিয়ম সম্পর্কে জানতে হবে। তো আমরা এই বিষয়গুলো যদি 6টা বিষয় খুব ভালো করে একটু লক্ষ্য করো, যে ট্যাগ কোশ্চেন করতে হলে যে বিষয়গুলো জানা আবশ্যক, সেটা হলো টেন্স সম্পর্কে জানতে হবে, কন্ট্রাকশন ফর্ম অফ ভার্ব প্লাস নট, এটা সম্পর্কে জানতে হবে, কন্ট্রাকশন ফর্ম অফ এটা গেল সাবজেক্ট প্লাস ভার্বের কন্ট্রাকশন রূপটা জানতে হবে, বাক্যে সাবজেক্টের অবস্থান, বাক্যে যারা সাবজেক্ট হয় তাদের সম্পর্কে জানতে হবে, কারা কারা বাক্যের সাবজেক্ট হতে পারে, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ট্যাগ কোশ্চেন করার জন্য। হ্যাঁ, সাবজেক্টের প্রোনাউন রূপ সম্পর্কে জানতে হবে, আর ট্যাগের কিছু নিয়ম, নিজস্ব কিছু নিয়ম আছে, সেই নিয়মটা জানতে হবে। তা আমাদের কাছে কিন্তু এই যে বিশেষ করে এটা এবং এই 4টে জিনিস, অনেকেই নিয়ম, ট্যাগের কিছু নিয়ম জানে, সব জানে না। তো এই 4টে জিনিসের ভিতরে আবার কিন্তু এই দুটো জিনিস, 4 এবং 5 নম্বর, বাক্যের সাবজেক্টের অবস্থান, বাক্যে যারা সাবজেক্ট হয় তাদের সম্পর্কে জানতে হবে। যেমন ধরো, আমরা যদি একটু দুই একটা একটু আলোচনা করি, তাহলে আমি বিস্তারিত আলোচনা করব কারা কারা সাবজেক্ট হয়, বাক্যের সাবজেক্টের অবস্থান কোথায় হয়, আমি দুই একটা উদাহরণ দিই, আমি বিস্তারিত পরে জানাবো। তো এখানে খুবই গুরুত্বপূর্ণ ট্যাগ কোশ্চেন। যেমন ধরো, আমি দুই একটি বাক্য লিখি, মানি অ্যান্ড পাওয়ার হ্যাভ আই নান। এই বাক্যটা তোমার সে দেওয়া থাকলো, তুমি এটা ট্যাগ করবা কেমন করে, এর বাক্যের সাবজেক্ট কোনটা, এটা আগে জানতে হবে, এটা কি ধরনের বাক্য সেটা জানতে হবে। ঠিক আছে? তো এই বাক্যটি এখানে দেখো, এই বাক্যটি
সাবজেক্ট হলো ঠিক এই জায়গায় আছে, এটা সাবজেক্ট। মানি অ্যান্ড পাওয়ার এটা অবজেক্ট হিসাবে আছে। হ্যাঁ, এই দেখো ভার্ব এখানে। হ্যাঁ, আর এটা নেগেটিভ অর্থ দিচ্ছে। তাহলে গুরুত্বটা বুঝতে হবে যে সাবজেক্টটা আমার কোথায় অবস্থান করছে, তা না হলে তো আমি এই দ্বিতীয় অংশ ট্যাগ অংশটা করতে পারবো না, এটা করতে পারবো না। ঠিক আছে? তো এখানে দেখো এই বাক্যটার একটি বৈশিষ্ট্য আমি একটু বলি, যে যখন অবজেক্টের উপরে জোর দেওয়া হয় তখন অনেক সময় অবজেক্ট আগে চলে আসে। অবজেক্ট আগে চলে, কখনো ভার্বের উপরে জোর দেওয়া হয়, কখনো অবজেক্টের উপরে জোর দেওয়া হয়। তো বাক্যে অনেক সময় জোর দেওয়া, যাও যাও, হ্যাঁ কাজটা করো, হ্যাঁ এদিকে আসো এদিকে আসো। ঠিক আছে? তো অনেক সময় আমরা অ্যাডভার্বের উপরে জোর দিই, ভার্বের উপরে জোর দিই, অবজেক্টের উপরে জোর দিই। হ্যাঁ, তুমি এই কাজটি করবে। হ্যাঁ, সাবজেক্টের উপরে জোর দিলাম। হ্যাঁ, অবশ্যই করবে কাজটি। হ্যাঁ, এই যে ভার্বের উপরেও জোর দিলাম। তো এই যে বিষয়গুলা যখন জোর, যার উপরে জোর দেওয়া হয় তখন সেই জিনিসটা অনেক সময় আগে চলে আসে। আগে চলে, এখন এই বাক্যের সাবজেক্ট যদি তুমি এইটা ধরো তাহলে তোমার ট্যাগ হবে না। সেজন্য এই জিনিসটা তোমার জানতে হবে। তো ঠিক আছে, আমি একটি জিনিস একটি দুটো উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। মানি অ্যান্ড পাওয়ার হ্যাভ আই নান, এই বাক্যটি, টোটাল বাক্যটি হলো একটা নেগেটিভ সেন্টেন্স। এটা অবজেক্ট, এটা ভার্ব, এটা সাবজেক্ট। তা এখানে আমরা জানি হ্যাভ ভার্ব থাকলে পরে হ্যাভের সাথে নট যোগ করতে হয়, কিন্তু এখানে তো নান আছে, নেগেটিভ আছেই। তাহলে এই হ্যাভের সাথে নট যোগ হবে না। হ্যাভ আই আমার ট্যাগ হয়ে গেল, কিন্তু আমি যদি হ্যাভেন্টাই দিতাম তাহলে ভুল হতো, কারণ এই যে নান আছে। ঠিক আছে? আমরা আর একটা বাক্য লিখি, হিয়ার কামস মতি, হিয়ার কামস মতি, এই তো মতিন আসছে। হ্যাঁ, তা এখানে এই আশা কাজটা কে করছে? মতিন করছে। এই দেখো ভার্ব, এটা এটা ভার্ব, এটা অ্যাডভার্ব, আর এটা হলো সাবজেক্ট। ঠিক আছে? অ্যাডভার্বের উপরেই জোর দেওয়া হয়েছে, অ্যাডভার্বটাই আগে আছে, আর সাবজেক্টটা শেষে চলে গেছে। এগুলো কিন্তু আমি অলরেডি কিছু সেন্টেন্সের স্ট্রাকচার ফেসবুকে দিয়েছি, কিছু দিয়েছি। এই স্ট্রাকচারগুলোও একটু দেখতে হবে। হ্যাঁ, এই ধরনের আছে অনেক। এই ধরনের আরও একটা থাকতে পারে, আরও একটা বাক্য আমি দিই, হিয়ার ইজ মাই মাদার, হিয়ার ইজ মাই মাদার। এই ধরনের স্ট্রাকচার আমি দিয়েছি। বি ভার্বের উপরে যে স্ট্রাকচারগুলো আছে সেগুলো দিয়েছি, এটা দিইনি, এটা আছে। এখন দেখো এই দুটো বাক্য যদি আমার ট্যাগ করতে হয়, এটা কি ধরনের বাক্য? আগে দেখতে হবে যে কোন টেন্সের আছে, তারপরে এটা অ্যাফার্মেটিভ আছে না নেগেটিভ আছে, এটা কিন্তু আগে দেখতে হবে। তারপরে এই বাক্যটি অ্যাফার্মেটিভ আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ট্যাগ করতে হলে পরে যদি অ্যাফার্মেটিভ থাকে ডু নট বা ডাজ নট আনতে হয়। এখানে যেহেতু ভার্বের সাথে এস আছে, সাবজেক্টটা সিঙ্গুলার, তাহলে ডাজেন্ট, ডাজেন্ট হি, হি বলতে মতিনকে বোঝাচ্ছে। আবার এখানে মাদার ইজেন্ট, ইজেন্ট শি, মা মেয়ে, সেই জন্যে এখানে শি দিতে হয়েছে। ঠিক আছে? আমরা আর একটা বাক্য দেখি, ডাউন, ডাউন ওয়েন্ট দ্য শিপ, জাহাজটি ডুবে গেল। এই দেখো এই ডুবে যাওয়ার উপরে জোর দেওয়া হয়েছে, এটা ভার্ব, কিন্তু ওয়েন্ট ডাউন হওয়া উচিত ছিল, ডাউন ওয়েন্ট দ্য শিপ, এই ভার্ব। হ্যাঁ, এগুলো হলো ভার্ব আর এটা হলো সাবজেক্ট। আর এটা টেন্স কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স। তো এটা কি করতে হবে? ডিডেন্ট ইট, ডিডেন্ট ইট। হ্যাঁ, এই শিপ কিন্তু একটি বস্তু বোঝাচ্ছে, বস্তু বোঝালে পরে সাবজেক্টটা সিঙ্গুলার হলে ইট হবে, প্লুরাল হলে দে হবে। এটা আমরা অনেকেই জানি। তো এই যে বিষয়গুলা, এই বিষয়গুলার কথাই আমি বলছি যে তোমাদের এই বিষয়গুলা জানতে হবে। আমি আরেকটা সেন্টেন্স লিখি, যেমন ধরো ব্রেড
bread and butter is my favorite food. এই ধরনের একটা বাক্য দেওয়া আছে। এখন এই ভার্বের সাবজেক্ট এটা, ব্রেড অ্যান্ড বাটার। দেখো অ্যান্ড দ্বারা দুটো শব্দ যোগ করা আছে কিন্তু, হ্যাঁ, কিন্তু এই দুটো শব্দ একই অর্থ যদি বহন করে তখন কি করতে হবে, এটা সিঙ্গুলার ধরতে হবে, এটা সিঙ্গুলার সাবজেক্ট ধরে নিতে হবে, ঠিক আছে? ধরে নিয়ে তাহলে ইজের সাথে নট যোগ করে ইজেন্ট ইট এভাবে করতে হবে, হ্যাঁ। তো এই জাতীয় অনেক বাক্য আছে। আরও একটা বাক্য দেখো, আমি একটা ক্লোজ দিই, হোয়াট ইউ সে ইজ রাইট, হ্যাঁ, হোয়াট ইউ সে। দেখো এই ভার্ব, এটা ভার্ব, এই ভার্বের সাবজেক্ট হলো, এটা একটা ক্লোজ, এই ক্লোজ একটা সাবজেক্ট হয়ে গেছে। তাহলে একটি ক্লোজ আছে এখানে, সাবজেক্ট হিসাবে এটাকে সিঙ্গুলার ধরতে হবে, এটা অবশ্যই সিঙ্গুলার ধরতে হবে। তাহলে কি করতে হবে এখানে, ইজেন্ট ইট, এটা একটা ক্লোজ এখানে সাবজেক্ট হিসাবে আছে, হ্যাঁ। আরেকটা বাক্য দেখি, হোয়াই হি হ্যাজ কাম ইজ ক্লিয়ার টু অল। এখানে দেখো এই ইজ ভার্ব, এটা হলো মেন ভার্ব এখন এখানে, আর এই হোয়াই হি হ্যাজ কাম এটা হলো সাবজেক্ট। এটা একটা ক্লোজ, এই ক্লোজ এটা সাবজেক্ট হিসাবে কাজ করছে। সেই জন্য এখানে কি করতে হবে, আমার দ্বিতীয় অংশে করতে হবে ইজেন্ট ইট। তো এই ধরনের, এই জন্য সেন্টেন্সের সাবজেক্টের অবস্থান, কারা কারা সাবজেক্ট হতে পারে, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই জানতে হবে। জানার পরে তারপরে ট্যাগের কিছু পার্সোনাল নিয়ম আছে, সেই নিয়মগুলা তোমাদেরকে জানতে হবে। যেমন আমি আরেকটা বিষয় দিই এখানে, হি, যেটা আমি অনেক প্রশ্নে দেখেছি, হি ইজ এ, এইভাবে কমাও দেওয়া থাকে না বইতে, কিন্তু বুঝে নিতে হয় প্রশ্নে, হি ইজ এ প্রোনাউন। এখন দেখো এই হি ইজ এ প্রোনাউন, এই হি কিন্তু আর ব্যক্তি না, একটা বিষয় হয়ে গেছে, ঠিক আছে? এই যে প্রোনাউন, একটা পার্টস অফ স্পিচ। তো এইখানে তুমি যদি ইজেন্ট হি দিয়ে দাও তাহলে কিন্তু হবে না, ইজেন্ট ইট হবে। এই হি একটি বিষয় হয়ে গেছে, একটি বিষয় বস্তু ঘটনা বোঝালে পরে তখন ইট অথবা দে এইগুলো আনতে হবে, সিঙ্গুলার হলে ইট, প্লুরাল হলে দে। তো এই ধরনের বিউটিফুল, আরও একটা দেখো, বিউটিফুল ইজ অ্যান অ্যাডজেক্টিভ। প্রশ্নে যেভাবে দেওয়া থাকে এটা সেইভাবে দিলাম, এটা আর কমা দিলাম না আমি। বিউটিফুল ইজ অ্যান অ্যাডজেক্টিভ, এটা তো আমরা সবাই জানি, বিউটিফুল ইজ অ্যান অ্যাডজেক্টিভ। কিন্তু বিষয়টা হলো এই বিউটিফুলকে একটা বিষয় ধরে নিতে হবে, হ্যাঁ, এটা একটা ওয়ার্ড। তো এখানে কি করতে হবে, ইজেন্ট ইট। তো এইভাবে তোমাদের এই ট্যাগ কোশ্চেনগুলা ধীরে ধীরে শিখতে হবে। অলরেডি ফেসবুকে অনেক পোস্ট করেছি, নিয়মগুলো পোস্ট করে, সবই পোস্ট করে দিয়েছি। একটু টাইম লাইনে যে একটু দেখতে হবে, নিয়মগুলো দেখতে হবে। আমার মনে হয় সবারই তাতে উপকার হবে। আর যেগুলো বইতে দেওয়া উচিত ছিল কিন্তু বিস্তারিতভাবে দেওয়া নাই, অথচ এখান থেকে 5টা মার্কের প্রশ্ন আসে, হ্যাঁ। মানে ব্যবসা করার জন্য সবাই গ্রামার বই তৈরি করে, কিন্তু বিস্তারিত আলোচনা সেখানে দেওয়া থাকে না, যেখান থেকে প্রশ্ন আসে। এটা হলো আসলে খুব দুঃখজনক বিষয়।
তো এই জিনিসগুলা তোমাদেরকে একটু শিখতে হবে, সাথে থাকো। আমি পার্ট 2 যখন দিব তখন এটা নিয়ে আরও একটু বিস্তারিত আলোচনা করব। অবশ্যই কন্ট্রাকশন ফর্মটা বইতে দেওয়া আছে, আর সাবজেক্টের সাথে ভার্বের যে একটা কন্ট্রাকশন রূপ থাকে এটাও কিন্তু চিনতে হবে। যেমন ধরো আমি এখানে একটা জিনিস দেখাই, 9 নম্বরে যেভাবে থাকে, হ্যাঁ, ডান দ্য ওয়ার্ক। এখন যে যে একটু দুর্বল গোছে সে কিন্তু বুঝবে না এটা কি। হি ইজ, হি ইজ না হি হ্যাজ, এটা কিন্তু হি হ্যাজ, এটা কিন্তু সে বুঝবে না। হ্যাঁ, যে দুর্বল গোছে সে কিন্তু এটা বুঝবে না। অনেক স্টুডেন্ট আছে, হাজার হাজার স্টুডেন্ট আছে যারা এই জিনিসটা ক্লিয়ার করতে পারবে না। হ্যাঁ, যারা ভালো স্টুডেন্ট তারা কিন্তু বুঝে যাবে। কিভাবে বুঝবে যে এটা তো V3 আছে, এটা তো V3 আছে, তাহলে এটা হ্যাজ হবে। ঠিক আছে? তো সেই জন্য এই সাবজেক্ট প্লাস ভার্বের যে এটা সংক্ষিপ্ত রূপ দেওয়া আছে, এই জিনিসটা কিন্তু মাস্ট তোমাদেরকে শিখতে হবে। তো এখানে কি তাহলে কি হতো, হ্যাজেন্ট হি, হ্যাজেন্ট হি, এইভাবে এটা করতে হতো। ক্লিয়ার? তো আশা করি তোমরা আমার এই লেসনটি ভালো বুঝেছো। সাথে থাকবে, আমি আরও পর্যায়ক্রমে দিব। আর একটি রিকোয়েস্ট করব যে যারা যাদের ভাই বোন, ছোট ভাই বোন আছে, লেখাপড়া হয়তো করতে পারছে না, ভালো টিচারও পাচ্ছে না, আমার সাথে শেয়ার করলে পরে আমি আপ্রাণ চেষ্টা করব তাদের পাশে থাকার জন্য। যে কোনো সমস্যা, গ্রামেটিক্যাল যে কোনো সমস্যা আমার সাথে আলোচনা করতে পারবে, এবং ব্যাপকভাবে অ্যানালিসিসের মাধ্যমেই আমি প্রত্যেকটা স্টুডেন্টকে গড়ে তোলার চেষ্টা করব। তো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি যে ট্যাগ কোশ্চেনগুলো করেছি সেগুলো একটু আবার আরেকটু করে দেখিয়ে দিচ্ছি। এখানে যে নিয়মগুলো দিছি, নিয়মগুলো আরেকবার এগুলো কিন্তু তুলে রাখতে হবে, বাড়িতে প্র্যাকটিস করতে হবে। তুলে রাখতে, কোনোটা না বুঝলে পরে আমাকে কমেন্ট করলে পরে আমি সেটার সলিউশন দেওয়ার চেষ্টা করব। আমি লেখাপড়ার প্রতি এমনিতেই খুব আগ্রহীশীল। প্রত্যেকটি ছেলেমেয়ে যাতে লেখাপড়া ভালোভাবে শিখতে পারে, সেই জন্য আমি নিজেও একজন নিবেদিত প্রাণ হতে চাই, আর এদেরকে নিয়েই আমি চলতে চাই। তো সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। থ্যাংক ইউ।